সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রবাসীদের সুখ দুঃখ হাসি আনন্দ নিয়ে ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান প্রবাসী মন। আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সোমা দাস। তিনি যুক্ত হয়েছেন ফ্রান্সের প্যারিস থেকে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ ইরানি দিদি আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ড্রিমি টিভিকে, যারা আমাকে আজকে এই লাইভে আমন্ত্রণ জানিয়েছেন, এবং পাশাপাশি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইরানি দিদি আমার সাথে যোগাযোগ করেছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে এমন সুন্দর একটি লাইভে আমি আসতে পেরে। ড্রিমি টিভি এবং তার পেছনের কলাকুশলী নেপথ্যে যারা কাজ করছেন সকলকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন দেশে বিদেশে, যারা এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। ভীষণ ভালো লাগছে আসলে আপনার সঙ্গে আজকে কথা বলতে পেরে, এবং আমরা যতক্ষণ থাকবো এতক্ষণ আসলেই ভালো সময় কাটবে আশা করি। তো যেটা প্রথমে আমি প্রত্যেকটা প্রবাসীকেই জিজ্ঞাসা করি যে আপনারা কেন বাংলাদেশ ছেড়ে আসলে প্রবাসে গিয়েছেন। অবশ্যই সব সময় যে খারাপ হয় তা না, ভালো কাজেও সবাই যায়। তো আপনার আসলে কোন বিষয়টা ছিল? ধন্যবাদ। আসলে আমার প্রবাসে আসবার কারণটা কারণটা খুব সিম্পল। সেটা হচ্ছে, এবং সেটা খুব রিজনেবল আমার মনে হয়, সেটা হচ্ছে আমার বৈবাহিক সূত্রে। অর্থাৎ আমার স্বামী এখানে থাকেন বহু বছর যাবত, এবং সে কারণেই আমার এখানে আসা। আসলে প্রবাসী হবার কোনো রকম ইচ্ছেই আমার কখনোই ছিল না। আমি চেয়েছিলাম দেশেই থাকি, দেশেই কিছু কাজ করি। ইনফ্যাক্ট আমি দেশে কাজ করতাম, আমি একটা কলেজে লেকচারার ছিলাম। তো আহ, সেটা আমি ছেড়ে দিয়ে এখানে আহ, মানে বৈবাহিক সূত্রে আসা। তো তো সেই জন্যই সাংসারিক ভাবেই আসা। তো সেক্ষেত্রে প্রবাসী হওয়া, কিন্তু মনে প্রাণে তো বাঙালিয়ানা আছে এখনো। আহ আহ, বাংলাদেশ আমার জন্মস্থান, এটা হচ্ছে আমার জীবন ভূমি। জীবন যাপন করছি প্রতিনিয়ত। সব দুইটাই আমার কাছে খুবই প্রিয়। এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। আচ্ছা। তো আহ, যেহেতু আপনি বললেন যেটা যে বিয়ের পরে স্বামীর সঙ্গে আসলে চলে যাওয়া, নিজের জন্য না। তো যাওয়ার পরে কিন্তু আপনি বসে থাকেননি ওখানে। ওখানে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন, সেখানে আপনি কাজ করছেন। তো এই যে আপনার যে কর্মকাণ্ডগুলো, এটা নিয়ে যদি একটু বলতেন। আহ আসলে এটা বলতে গেলে আসলে ছোটবেলা থেকেই আমি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে বলতে পারেন বড় হয়েছি। আমার পরিবারে এই সংস্কৃতির চর্চাটা রয়েছে। তো ছোটবেলা থেকে আমি 7 বছর বয়স থেকেই গান করি, গান শিখি। আমার মায়ের কাছে প্রথমে হাতে খড়ি। আমার মা আমাকে প্রথম গান শেখানো শুরু করেন। এরপরে বাড়িতে গৃহশিক্ষক রেখে আমাকে দেওয়া হয়, আমি গান শিখি। আমি আমার ছোট ভাই আমরা একসাথে গান শিখতাম। তো যাই হোক, এই গান শিক্ষাটার ভিতর দিয়ে সংস্কৃতি চর্চাটা প্রতিনিয়ত বেড়ে ওঠার মধ্য দিয়ে অব্যাহত থেকেছে। এর জন্য অবশ্যই অনুপ্রেরণা আমার মার কাছ থেকে পেয়েছি, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পেয়েছি। এরপরে যেটা হয়েছে, উম সেটা বড় হয়েও তো গান বাজনাটা থেকে যায়, গানটা এখন জীবনের সাথে আহ মিশে গেছে। তারপরে এখানে আসলাম। বাংলাদেশে থাকতে ছোটখাটো সংগঠনগুলোর সাথে জড়িত ছিলাম। আমি মফস্বলে বড় হয়েছি, আমি মফস্বলের মেয়ে। তো সেক্ষেত্রে সেখানে এত সুবিধাজনক প্রতিষ্ঠান ছিল না। তো বাড়িতে গান শেখা হতো। এরপরে যখন পড়াশোনার জন্য বাইরে গেলাম, তখন হয়েছে, তখনও আমি প্রাতিষ্ঠানিকভাবে আহ উস্তাদের কাছ থেকে মানে সঙ্গীত চর্চা করেছি বা গান শিখেছি। এরপরে সিলেট, আমার বাড়ি তো সিলেট, যে সিলেট বিভাগেই। এরপরে সিলেটের বেতারে আমি গান করতাম ছোটবেলা থেকেই। যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন থেকেই আমি সিলেট বেতারে নিয়মিত শিল্পী ছিলাম। ছোটদের ছোটদের গানের অনুষ্ঠানে গান করতাম। এরপরে সেটা নিয়মিত করার পরে একটা সময় যখন বিয়ে হয়ে গেল, এখানে চলে আসলাম। আসার পরে এখানেও কিন্তু আসলে এই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছি, বিশেষ করে সংস্কৃতি চর্চা। প্যারিসে আমি এক যুগেরও উপরে আমরা প্যারিসে আমি বসবাস করছি। তো এখানে সাংগঠনিকভাবে কিছু সংগঠনের সাথে জড়িত আছি আমি। এবং সেখান থেকে সংস্কৃতি চর্চার একটা সুযোগ আছে, সুযোগ হয়েছে, সুযোগ আমরা করে নিয়েছি। প্রথমে প্রতিকূল পরিবেশ ছিল, সেই পরিবেশগুলো অতিক্রম করে এখন আমরা নিয়মিতভাবে অনুষ্ঠান আদি চালিয়ে যেতে পারছি বা করছি। এখানে আপনাকে আপনাকে বলেছি হয়তো বা আমি, এখানে ফ্রেঞ্চ বাংলা
ছোট বাচ্চাদের জন্য, যেখানে যারা প্রজন্ম, আমরা প্রজন্মের জন্য, প্রজন্ম মানে তো হচ্ছে যিনি দায়িত্ব গ্রহণ করেন, তো আমাদের উচিত আমাদের তাদেরকে সঠিকভাবে দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া। তো আমরা বিশেষ করে এই বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিককরণ ভাবে, অর্থাৎ যাতে প্রজন্ম বাংলা সংস্কৃতির সাথে একটা মেলবন্ধন থাকে বা বাংলা সংস্কৃতিকে তারা বুঝতে পারে, সেই জন্য আমরা সেই লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের পক্ষ থেকে আমরা একটা ফ্রেঞ্চ বাংলা স্কুলের প্রতিষ্ঠা করি। এবং ফ্রেঞ্চ বাংলা স্কুল এখানে শুধু বাংলা ভাষা শেখা, বাংলা গান শেখা, বাংলা কবিতা শেখা এবং বাংলা পড়তে পারা, লিখতে পারা, তো সেটা আমরা দেখি এবং সে লক্ষ্যে আমরা স্কুলটা প্রতিষ্ঠা করি। এবং এখন পর্যন্ত আমরা সেটা চালিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। প্রতি সপ্তাহে শনিবার দিন আমরা এই স্কুলের ক্লাসটা নিই। আসলে হয়েছে কি, এখানে যে বাচ্চাগুলো বড় হচ্ছে, যে বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে, সে বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে ফ্রেঞ্চ ভাষায় তারা ক্লাস করছে বা ফ্রেঞ্চ ফরাসি ভাষার মাধ্যমে তাদের পড়াশোনা হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলা ভাষাটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। আর এখানে কর্মজীবী যারা মা বাবা আছেন, তারা দেখা যাচ্ছে যে বাড়িতে ফিরে সে সময়টা পাচ্ছেন না, মানে বাচ্চাদেরকে সেই সময়টা দেওয়ার মতো সময় পাচ্ছেন না, যে বাংলা চর্চা করার একটা ব্যাপার থাকে সেটা পাচ্ছেন না, যেহেতু সবাই এখানে কর্মজীবী। তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা এটা করি, তাতে বাচ্চারা যদি বাংলা বলতে পারে, লিখতে পারে, শিখতে পারে, সেটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার হবে। এবং এখন আমরা সেটা সুফল পাচ্ছি। এখন অনেক বাচ্চারা সেটা পারছে, ভালো গান করছে, এবং প্রতি জাতীয় দিবস আমরা সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে পালন করতে পারি। এই তো 16ই ডিসেম্বরে আমাদের প্রোগ্রাম আছে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রস্তুতির জন্য। ধন্যবাদ। আচ্ছা। খুব ভালো লাগছে আসলে যে আপনারা সুদূরে বিদেশে পড়ে থাকলেও বাংলাকে আপনারা ভুলে যাননি এবং সেটাকে একদম মনে প্রাণে রেখে নতুন প্রজন্মের হাতে আসলে বাংলা ভাষাটাকে আপনারা তুলে দিয়ে যাচ্ছেন। এটা প্রশংসার দাবিদার অবশ্যই আপনাদের সংগঠনকে বলবো। আর আমার একটু জানতে ইচ্ছে করছে আসলে যে এই যে আপনারা গান, নাচ বা কোনো কিছু শেখাচ্ছেন, সামনে তো 16ই ডিসেম্বর আছে, এর জন্য আপনারা যে প্রিপারেশন নিয়েছেন বা কিভাবে আপনারা এই প্রোগ্রামটা আপনার পরিচালনা করবেন, যদি একটু। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আমি রাখতে চাই, আসলে বিগত দিন আমাদের গিয়েছে চরম একটা অস্থিরতার ভিতর দিয়ে আমরা কাটিয়েছি, আমরা পৃথিবীর সকল মানুষ মিলে। আপনি জানেন যে 2020 সাল থেকে আমরা আহ একটা চরম অস্থিরতার ভিতর দিয়ে, একটা উদ্বেগ উৎকণ্ঠার ভিতর দিয়ে, অনিশ্চয়তার ভিতর দিয়ে আমরা কাটিয়েছি আমাদের জীবন যাপন। এখন পর্যন্ত আমরা যে খুব স্বাভাবিক হয়ে গেছি বা আমরা খুব নিশ্চিন্ত হয়ে গেছি তা কিন্তু না। এখন পর্যন্ত আমরা সেটার সাথে অভ্যস্ত হয়েছি, আমরা জীবন যাপন করছি এই এই ভাইরাসটির সাথে। তো সেক্ষেত্রে আমরা বিগত 2020 সালে আমরা সবকিছু থেকে বঞ্চিত ছিলাম, যে কোনো পার্বণ থেকে, যে কোনো উদযাপন থেকে, উৎসব উদযাপন থেকে। তো সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলও বন্ধ ছিল। 2020 সালে আমরা বাচ্চাদের স্কুল ও ক্লাস পাঠদান বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু করোনা ভাইরাসের একটা প্রকোপ ছিল। তো সেই জন্য এখন আমরা নতুন করে স্কুল আবার চালু করেছি, যেহেতু এখানে আমরা একটা নির্দেশিত নিয়মের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো এখন আবার একটা নির্দেশিত নিয়ম হয়েছে, আমাদের এদেশের সরকার বলেছেন যে সবাইকে বাধ্যতামূলক ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিনেশনের জন্য। তো সেক্ষেত্রে এটা তো নিজেদের স্বাস্থ্য সুরক্ষা, জীবন নিরাপত্তার জন্য। তো এটা দেখা যাচ্ছে যে সকলেই নিয়েছেন। এখন মোটামুটি আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছি। তো সেই জন্য আমরা বাচ্চাদের স্কুলটা খুলে দিয়েছি এবং নিয়মিত পাঠদান হচ্ছে। এখন আমাদের জাতীয় দিবসগুলো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে করি, কারণ বাচ্চাদেরকে এই জাতীয় দিবসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো সেক্ষেত্রে প্রতি জাতীয় দিবসগুলো আমরা সেভাবেই বাচ্চাদেরকে নিয়ে পালন করি, প্যারিস বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। প্যারিস বাংলাদেশ দূতাবাস আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন সেক্ষেত্রে। তো সেজন্য আমরা ওই 16ই ডিসেম্বরের বিজয় দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা বাচ্চাদেরকে সেভাবে প্রস্তুতি নেওয়াচ্ছি। অর্থাৎ আমরা আগে থেকে সেটা বলে দিই, আমরা গ্রুপ করে, যেমন ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমরা কবিতা আবৃত্তি বা ছোট্ট একটা ছড়া শিখিয়ে দিলাম। সেটা বলতে পারাটাই আমাদের কাছে একটা ব্যাপার। তো সেই জন্য সে যাতে দাঁড়িয়ে বলতে পারে, সে যাতে সবার সামনে
গিয়ে বাংলা ভাষায় সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারে, কথা বলতে পারে, সেই সুযোগটা আমরা দেই ছোট ছোট বাচ্চা যারা। তো আর একটু বড় বাচ্চা যেমন 8, 9 থেকে 12 বছরের ভিতরে যারা আছে, যারা গান করে, তাদেরকে আমরা গানের একটা ওয়ার্কশপের মতো রিহার্সাল করাই। অনেকে দেখা যায় যে বাড়িতে বাড়িতে গান শিখছেন গৃহ শিক্ষক রেখে, তাদেরকে আবার আমরা ওয়ার্কশপের মাধ্যমে, স্কুলে আমি ওয়ার্কশপটা করাই, সে মাধ্যমে তাদেরকে আমি প্রস্তুত করি। এবং সেক্ষেত্রে ক্রমাগত সঙ্গীত থাকে তাদের, এবং তাদের একক সঙ্গীত থাকে। কেউ কবিতা আবৃত্তি করলে করলো, কেউ নৃত্য পরিবেশনা করলে করলো। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা একসাথে রিহার্সেল করি, একটা গ্রুমিং করি, তারপরে আমরা সেটা প্রস্তুতি নেই, এবং 2-3 সপ্তাহ আগে থেকেই করি, এবং তারপরে আমরা ফাইনালি স্টেজ প্রোগ্রামটা করি। এই হচ্ছে আমাদের, মানে বাচ্চাদেরকে নিয়ে আমাদের কাজ। ভীষণ ভালো লাগছে আসলে। কারণ নিজের কালচার অন্যের কাছে অন্য একটা দেশে গিয়ে পরিবেশন করা, এটার মধ্যে খুবই একটা আনন্দের বিষয়। তো আমার এখন একটু বলবো যে আপনারা যে প্রোগ্রামগুলো করেন সেখানে কি বিদেশি কোনো গেস্ট আপনারা অ্যালাউ করেন, বা তাদেরকে গেস্ট হিসেবে আনেন যে আমাদের কালচার দেখো বা হ্যাঁ, দেখার, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। সেটা কি আমরা, ধরনের হয় বা কিভাবে? হ্যাঁ অবশ্যই, সেটাও একটু আপনাকে আমি এড করতে চাই। এই 16ই ডিসেম্বরের অনুষ্ঠানটিতে আমরা আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারাও আমাদেরকে বলেছেন, এবং তারা আমাদের বিশেষ একটি জায়গাও দিয়েছেন। তারা, আমরা যেমন হলের ব্যাপারে ফ্রেঞ্চ বাংলা স্কুলের কথাই শুধু আমি বলবো, মানে স্কুলের যে বাচ্চাদেরকে আমরা বাংলা শিখাই, সে ক্লাসটা আমরা পেয়েছি এখানে মেরি, মেরি বলতে পৌরসভা যেটা বলে স্থানীয়, সেখান থেকে আমরা পেয়েছি, তারা আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদেরকে আমরা বিগত দিনেও জানিয়েছি। এখানে একটু বলে রাখা দরকার যে আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল নামে একটা অনুষ্ঠান হয়, গত সেপ্টেম্বরে সেটি গিয়েছে, 11 সেপ্টেম্বর আমরা সেটি করেছি। বিভিন্ন দেশের বাচ্চারা সেখানে পারফর্ম করার সুযোগ পায়। তো সেখানে বিশাল একটি মানে মাঠে মাঝে এই প্রোগ্রামটা হয়। মাঠের মধ্যে বিভিন্ন স্টল বসে, বিভিন্ন দেশের কালচার নিয়ে তারা স্টল বসায়। তো বাংলাদেশের পক্ষ থেকে আমরা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ এবং ফ্রেঞ্চ বাংলা স্কুল আমরা আমরা অংশগ্রহণ করি, আরো যারা আছেন দু দু একটা সংগঠন তারাও অংশগ্রহণ করেন। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে অংশগ্রহণ করি। তো আমাদের বাচ্চারা সেখানে সেখানে তাদের পারফর্ম করতে পারে। আমাদের আধা ঘন্টার মতো সময় দেওয়া হয়, প্রতি দেশকেই আধা ঘন্টার মতো সময় দেওয়া হয়, আমাদের বাচ্চারা সেটা করে। তো এবার এক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা যোগসূত্রতা রয়েছে, একটা সম্পৃক্ততা রয়েছে স্থানীয় মেয়রের সাথে। তো সেজন্য সেই লক্ষ্যে আমরা এবার যেটা করেছি সেটা হচ্ছে 16ই ডিসেম্বরে আমরা মেয়রকে আমন্ত্রণ করেছি, তিনি থাকবেন। এবং আহ এদেশের ইতিহাস, এদেশের তাদের তাদের কিছু হিস্ট্রি এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদেরকে দেখানোর একটা একটা ইয়ের কনসেপ্ট রেখেছি, আমরা সেটা করব। এবং আমাদের বিদেশি গেস্ট সবসময় থাকেন, অর্থাৎ ফরাসি গেস্টরা থাকেন, স্থানীয় মেয়র সেখানে উপস্থিত থাকবেন। তো 16ই ডিসেম্বর প্রোগ্রামটা আমরা 19 ডিসেম্বর করছি এই কারণে যে কারণ রবিবার আপনি জানেন এখানে আমাদের সানডেতে আমাদের ছুটি থাকে, সকলেরই ছুটি থাকে। তো এখানে স্থানীয় মেরি আমাদেরকে সানডেতে এটা করবার মানে অনুমতি দিয়েছে, আমাদেরকে একটা হোল আচ্ছা, দিয়েছে, আমরা বলেছি যে আমরা রবিবার যেন প্রোগ্রাম করি। তো সেক্ষেত্রে ওনারাও থাকবেন, এবং আমরা সবাইকে পাচ্ছি, আমাদের বাংলাদেশ কমিউনিটিও আমাদের সাথে থাকবে। সবকিছু মিলিয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে সুন্দর প্রোগ্রাম করতে পারবো বলেই আমি আশা রাখছি। ভীষণ ভালো উদ্যোগ। কারণ দুই দেশের কালচারকে একসঙ্গে উপস্থাপন করা, এটা সত্যি খুব গর্বের বিষয়। তো আপনি তো কালচারের সঙ্গে একদম পুরোপুরি যুক্ত, আপনি কিন্তু খুব ভালো লেখেন। এই যে আপনার বইও সম্ভবত আছে মার্কেটে, আবার এবছর বইও হয়তো বের হবে। তো এই যে লেখালেখির সঙ্গে আপনি যুক্ত হলেন, বা কি ধরনের লেখা লেখেন, বা বই কি কি ধরনের আছে যদি একটু শেয়ার করতেন। আম, সাহিত্য আমার ভীষণ, সাহিত্যের একটি ভীষণ প্রিয় জায়গা হচ্ছে আমার কাব্য, বিশেষ করে কবিতা। তো এটি আসলে খুব প্রাণের জায়গা, যেমন ভাবে গানটা হচ্ছে প্রাণের, তেমনি মানে লেখাঝোকা বা পড়াশোনা, বিশেষ করে কবিতা, সাহিত্য, এগুলো আমার খুব মানে ভালোবাসার বিষয়। তো মন থেকে সেগুলা লালন করি। তো ছোটবেলা থেকে আমার ওই লেখাজোকার একটা ঝোঁক ছিল। মানে আমি প্রথমেই শুরু করি লেখা অনুপ্রাস সংগঠন নামে একটি, অনুপ্রাসের একটি কাগজ থেকে। তো সেখান থেকে আস্তে ধীরে এই লেখা শুরু।
এরপরে যেটা করেছি সেটা হচ্ছে অনেক পরে আমার মনে হয়েছে যে আসলে আহ, লিখতে পারি হয়তো বা, কিন্তু কবি হয়ে ওঠা খুবই কঠিন। কবিতা লেখা যায়, কবি হয়ে ওঠা একটা বিশাল ব্যাপার। তো আমি নিজেকে কবি দাবি করছি না, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই। আমার একটি কবিতার বই বেরিয়েছে 2012 সালে, একটি কাব্যগ্রন্থ স্বপ্ন নক্ষত্র নামে, সেটা প্রস্তুত করেছেন ধ্রুব এস দাদা। আর এবছর আমার এবছর বইমেলাতে আবার একটি কাব্যগ্রন্থ বেরিয়েছে। আমি কারণ হচ্ছে ওই কোভিডের উপরে যারা সম্মুখ যোদ্ধা ছিলেন, যারা সামনে থেকে যুদ্ধ করেছেন, যারা সামনে থেকে কোভিডকে অতিক্রম করেছেন বা মানুষের সেবা দিয়েছেন, তাদেরকে উৎসর্গ করে যৌথভাবে এখানে আমি আর আরেকজন কবি আমরা একটি কাব্যগ্রন্থ বের করেছি, সেটা হচ্ছে পারিজাত। তো এটা বাংলাদেশে মোড়ক উন্মোচন হয়েছে। আমি এখানে ছিলাম, আমি তো আর যেতে পারিনি কোভিডের জন্য। তো সেক্ষেত্রে এই দুটো কাব্যগ্রন্থ আমার বেরিয়েছে। আমি আশা করছি আগামী বইমেলাতে, বইমেলা থেকে আমি সেটা কন্টিনিউ করব ধারাবাহিকভাবে। আসলে এত ব্যস্ততায় সময় যায় এই প্রবাস জীবনে, সংসার করে, বাইরে কাজ করে, এরপরে কমিউনিটির কাজ করে, তারপর নিজের কিছু শিল্প চর্চার ব্যাপার থাকে, কিছু জায়গা আছে সেগুলা করে, তারপরে নিজের জন্য সময় বের করে লেখা বা পড়াশোনা করা, বা লিখতে গেলেও পড়াশোনা করতে হয়, সেটা আসলে সময়ের ব্যাপার। তো তারপরে আমি আশা রাখছি, যেহেতু এখানে একটা দায়বদ্ধতার কাজ করছে, আমি আশা রাখছি যে আগামী বইমেলা থেকে আমি কন্টিনিউ সেটা করব, লেখালেখি। দিদি মাইক্রোফোন। আহ অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আপনাকে যে আপনি আপনার একটা কাব্যগ্রন্থ আসতে যাচ্ছে বা যেটা এসেছে তার জন্য। তো আমরা কি একটা কবিতা শুনতে পারি আপনার কাছ থেকে, আমার আপনার আসলে লেখা? এই মুহূর্তে বই আমার সামনে নেই। আহ, আর কোন কবিতা, নিজের কবিতা মুখস্থও নেই। মানে নিজের যেগুলো লেখা সেগুলো মুখস্থ নেই, সেটা খুব দুঃখজনক ভাবে হলেও সত্যি যে কোনো নিজের কবিতা লেখা ঝোঁকা মুখস্থ থাকে না। আমরা কথা আচ্ছা বলি, শেষের দিকে আমি চেষ্টা করব আচ্ছা এই আচ্ছা। বইটা দিয়ে। ঠিক আছে। না ঠিক আছে, আমরা শেষের দিকে হলেও আপনার কবিতা না শুনে আজকে যাচ্ছি না। তো আচ্ছা। খুব ইচ্ছা হয়েছে। হুম। আর অবশ্যই আর আরেকটু বলবো যে আপনি মাঝখানে বলে গেছেন যে এত এত কাজ, তারপরে সংসারের কাজ। আমার এটা একটু জানার প্রথমে একটু আগ্রহ ছিল যে এতগুলো কাজ ভাগ ভাগ করে কাজ করছেন, তারপর সংসারে কখন আপনি সময় দেন? রান্না বান্নাও তো আছে, সংসারও তো একটা আছে, বা বাচ্চা আছে নিশ্চয়ই। সবকিছু মিলিয়ে আপনি কিভাবে এগুলো মেনটেন করেন আসলে? আসলে আমি উম, এটা এটা খুবই চমৎকার প্রশ্ন, আমাকে অনেকেই করেন সেটা। তো আমি এখানে শুধুমাত্র বলতে চাই যে বিশেষ করে ভাতের থালা থেকে শুরু করে, রান্নাঘরের থেকে শুরু করে পুরো সংসারের কাজ যদি পারিবারিকভাবে সমর্থন না থাকে, পারিবারিকভাবে সহযোগিতা না থাকে, পারিবারিকভাবে ভাগাভাগি না থাকে, তো সেক্ষেত্রে আসলে কোনো কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় না। তো কিংবা বাইরের কাজেও ধরেন যদি পারিবারিক সমর্থন না থাকে, তো এখানে আমি প্রথমেই বলবো একটা মানে পরিবারের সাপোর্ট খুবই বিশেষভাবে জরুরি। এবং সাথে সাথে ইচ্ছা শক্তি, উইল ফোর্সের একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে নিজের থাকতে হবে একটা ব্যক্তি ইচ্ছা যে আমি এই কাজটা করব। এখন সেটা যদি লক্ষ্য থাকে এবং ইচ্ছা থাকে যে এই কাজটি আমি করব, করতে পারবো, তাহলে যে কোনো ভাবেই আসলে সময় বের করা যায়, সময় কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ওই আমার স্বামীর, আমার নিজের কথা যদি বলি, তো সেক্ষেত্রে আমার স্বামীর সহযোগিতা অপরিসীম এবং অপরিহার্য আমার জীবনে। এবং তিনি চান যেন আমি এই কাজগুলো করি বিশেষ করে, এবং তিনি ভীষণভাবে আমাকে সাপোর্ট দিয়ে থাকেন, এবং ভীষণভাবে তার সাপোর্টটা না থাকলে আমি হয়তো বা মানে মানে কাজগুলো করতে পারতাম না সুষ্ঠুভাবে, আমি আমার জায়গা থেকে কাজগুলো করতে পারতাম না। দেখা যাচ্ছে যে তিনি আমার জায়গার কাজগুলো ঠিকঠাক মতো আমাকে করতে সহযোগিতা করছেন বলেই আমি করতে পারছি। তো সেক্ষেত্রে আমার তো ইচ্ছা শক্তি একটা ব্যাপার আছে, আমার স্বামীর ইচ্ছা এবং আমার স্বামীর সহযোগিতা, সেটা ভীষণভাবে প্রয়োজন। আমার মনে হয় প্রতি নারীরা যারা কাজ করতে চান তাদের এটা খুবই জরুরি তাদের জন্য। তো সেজন্য একটু সহজ হয়। খুবই ভালো। প্রত্যেকটা পরিবারে এভাবেই গড়ে উঠুক একজনের সঙ্গে আরেকজনের পারস্পরিক সম্পর্ক। সেটা প্যারিস না, শুধুমাত্র আমাদের বাংলাদেশেও যেন এইভাবে গড়ে ওঠে। এটা আমি চাই। তো আমি একটু বলবো আরেকটা কথা। যেহেতু আপনি নিজে রান্না করেন বা সংগঠনের সঙ্গেও আপনি জড়িত। তো
তো এরকম কি হয়েছে যে আপনার ওইখানকার স্থানীয় কোনো গেস্টদেরকে আপনি বাংলা খাবার, বাঙালি খাবার আপনি রান্না করে খাইয়েছেন তাদেরকে? হ্যাঁ হয়েছে, মানে হয়েছে বলতে মানে স্থানীয় গেস্ট বলতে এখানে ফরাসিদের কথাই তো আপনি বলছেন। হুম। তো এরকম তো আমাদের এমনিতেই প্রতি সানডেতে আমাদের প্রোগ্রাম থাকে, প্রতি সানডেতে আমাদের ছুটি থাকে, সকলের ছুটি থাকে। আমাদের কোনো না কোনো প্রোগ্রামে গিয়ে আছি। বাঙালি কমিউনিটি এখানে ধীরে ধীরে বড় হচ্ছে। একটা সময় বাঙালি কমিউনিটি ছোট ছিল, এখন বিশাল বড় একটি জায়গায় এসেছে। এর পরে আমরা মনে করছি যে এখানে আমাদের দুই প্রজন্ম হতে চলেছে, মানে বিশেষ করে ফ্রান্সে। তো কমিউনিটি এখন বড় এবং ধীরে ধীরে হতে যাচ্ছে। আমরা বাঙালিদের একটি অনন্য উচ্চতার অবস্থানের স্বপ্ন দেখি প্রতিনিয়ত, যে বাঙালিরা যাতে এখানের মূলধারার সাথে সম্পৃক্ত হতে পারে। আর আসলে কিন্তু তাই হচ্ছে। আমাদের এখানকার প্রজন্মের দুটি ছেলে মেয়ে তারা মূলধারার রাজনীতির সাথে জড়িত হয়েছেন এবং এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তো সেটা আমাদের জন্য নিঃসন্দেহে গৌরবের। আর রান্নার কথা আমি বলবো যেটা, সেটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানেই আমার কলিগরা আছেন যারা এখানকার ফরাসি। হ্যাঁ, তাদেরকে খাইয়েছি, নিজে রান্না করে খাইয়েছি। তারা আসলে বিশেষ করে বাঙালিরা একটু হয়তোবা ঝাল পছন্দ করেন, মশলা পছন্দ করেন। আপনি জানেন বিদেশিরা সেটা সে অর্থে পছন্দ করেন না। কিন্তু সেভাবে তাদের সাথে চলাফেরা করে বোঝা যায় তারা মানে কি খেতে পছন্দ করে বা কিভাবে আহ মানে রান্না করলে তারা পছন্দ করবেন। তো সেভাবেই করে তাদেরকে আমাদের মতো করেই তাদেরকে পরিবেশন করি বা করেছি। তারা মানে বিভিন্ন কালচারের মানুষকে তারা অনেক বেশি রেসপেক্ট করেন এবং বিভিন্ন কালচারের আমার দেশের রান্নাটাকে দেখা যাচ্ছে তারা বিরিয়ানি খুব ভালো চিনেন। বিরিয়ানি রান্না করে তাদেরকে খাওয়ানো হলো, তারা সেটা খুব মানে টেস্টি মনে হচ্ছেন। তো সেক্ষেত্রে এই যে মশলা কম বা এগুলা স্বাস্থ্যসম্মত ভাবে খাবার গ্রহণ করে, তো এই বিষয়গুলো আমাদের জানা থাকায় সুবিধা আর কি। তো আমার কলিগরা যারা হচ্ছেন এখানকার, তাদেরকে আমি খাইয়েছি নিজে রান্না করে। তো এটাই আর কি। আচ্ছা, আচ্ছা। তো খুব ভালো লাগলো আসলে যে অন্য দেশের মানুষদের যখন নিজের দেশের খাবার বা কালচার বা কোনো কিছু যখন দেওয়া হয় বা তাদের সঙ্গে একটা শেয়ারিং করা হয়, তখন এটা সত্যিই বাঙালি হিসেবে ভালো লাগার একটা বিষয়। তো হ্যাঁ। আমি একটু ভিন্ন প্রসঙ্গেই বলবো। কালকে আপনি কথা বলার প্রসঙ্গে আপনি বললেন যে আপনি ওখানে মন্দিরে গিয়েছেন। আমার খুব কৌতূহল হলো ওখানে আপনি মন্দির কোথায় পেলেন? বা আ কারণ সেটা তো একটা টোটালি খ্রিস্টীয় অনুশাসনের দেশ। সেখানে আমাদের মুসলিম বা হিন্দুদের তো কোনো ইয়া নেই। তো সেখানে কিভাবে আপনারা আছেন বা এই ব্যবস্থাটা কিভাবে? হ্যাঁ, এটা আসলে এটাও খুব জরুরি প্রশ্ন। সেটা হচ্ছে যে আম, আপনি যখন কালকে ফোন দিয়েছিলেন তখন আসলেই মন্দিরে ছিলাম। এখানে আমাদের, আপনি জানেন, ইসকন ইন্টারন্যাশনালি, অর্থাৎ ইন্টারন্যাশনালি ইসকনের মন্দিরগুলা সব জায়গায় আছে। তো সেই জন্য ইসকন এখানে একটি মন্দির করেছে। ইসকনের একটি মন্দির আছে এখানে, যেখানে সকল বাঙালি মিলে ওখানে যান। বাঙালি, ইন্ডিয়ান, মরিশাসি যারা আছেন, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের অনুসারী যারা পুজো করেন। বিশেষ করে কালকে আমি যেটাতে গিয়েছিলাম সেটা মন্দিরের আসলে বেসিক্যালি পুজো ছিল না, সেটা ছিল একটি পারিবারিক পুজো। তো ওই পারিবারিক পুজোগুলো দেখা যাচ্ছে যে তারা বাড়িতে করতে পারছেন না, জায়গা সংকুলানের জন্য হয়তো বা করতে পারছেন না, বা বা, বিভিন্ন সমস্যার জন্য হয়তো বা ছোট বাড়ি, সেক্ষেত্রে বেশি মানুষ বলবেন, মানুষ আমন্ত্রণ করবেন, সেক্ষেত্রে হচ্ছে না, বা পুজোর একটা ব্যাপার থাকে। তো সেই জন্য সবকিছু মিলিয়ে আমরা যারা এখানে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা সকলেই মন্দিরটাকেই চয়েস করেন এবং মন্দিরেই সেটা করেন। যেমন কালকে আমি যেখানে গিয়েছি, মন্দিরে যে অনুষ্ঠানে গিয়েছি, সেখানে 3টে অন্নপ্রাশন ছিল, অর্থাৎ ছোট বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠান ছিল। তো সেটি খুব সহজে মন্দিরে সম্পন্ন করা যায় এবং মন্দিরে সেটা করে দিলে তারা সুন্দরভাবে, মন্দিরের দায়িত্বে সেটা তারা সুন্দরভাবে করে দেন। ইভেনচুয়াল মন্দিরে কিন্তু বিয়েও হচ্ছে। সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, বিয়ের অনুষ্ঠান বলেন, অন্নপ্রাশন অনুষ্ঠান বলেন, বা শ্রাদ্ধের অনুষ্ঠান বলেন, সবকিছুই মন্দির দায়িত্ব নিয়ে করে। তো সেই জন্য আমাদের জন্য সেটা একটা বিশাল সুবিধা। তো এটা ইসকনের মন্দির তো আপনি জানেন পৃথিবীর সব জায়গায় ইন্টারন্যাশনালি 150টি দেশে আমরা এ পর্যন্ত জানি মন্দির আছে। আচ্ছা। বাহ! খুব ভালো লাগলো আসলে। আমি এটা নিয়েই ভাবছিলাম যে আ মানে কিভাবে সম্ভব হলো বা কি। না, যাই হোক তারপরেও আমি একটু এড করতে চাই এখানে। আপনি যেহেতু মন্দিরের কথাই স্পেসিফিক কালকে আপনাকে আমি বলেছি, কিন্তু এর পূর্বে আমাদের শারদীয় দুর্গা
কাটিয়েছে। শারদীয় দুর্গাপূজা যেখানে আমরা প্রথম দিকে কমিউনিটি ছোট ছিল, তখন আমরা করেছি মাত্র দুটো পুজো। অর্থাৎ একটি হচ্ছে কলকাতার সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের, আরেকটি হচ্ছে বাংলাদেশি হিন্দুদের নিয়ে। তো দুটো পূজা হতো। সেখানে এখন বাঙালিরা 12টি পুজো করছেন, 12টি মণ্ডপে 12টি পুজো হচ্ছে। তো সেক্ষেত্রে সেটা একটা বিশাল ব্যাপার এবং বিশাল আনন্দের ব্যাপার। বাংলাদেশের মতো মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে পুজো দেখা হয়। এখন ধীরে ধীরে কমিউনিটি বেড়েছে, সমৃদ্ধ হয়েছে, এখন আমরা 12টি আচ্ছা মণ্ডপে পুজো করতে পারছি এবং 12টি মণ্ডপে যার যার মতো করে যেতে পারছি, আনন্দ করতে পারছি, এই আর কি। আচ্ছা। আমার যেহেতু আপনি বললেন দুর্গাপূজার কথা বা পূজার কথা, তখন আমার আরেকটু আমি জানতে চাচ্ছি আসলে যে ওখানে যে পুজো হওয়ার সময় তো অবশ্যই ভিড় হয় মন্দিরের আশেপাশে। তো ওখানকার স্থানীয় যে প্রশাসন আছে তারা কি কতটুকু সাপোর্ট করে বা কি ধরনের সাপোর্ট পান আপনারা? হ্যাঁ, সেটা ভীষণভাবে আসলে ওই প্রশাসনিক সাপোর্টটা খুবই একটা প্রয়োজন পড়ে না, কারণ এখানকার মানুষ সিভিলাইজেশন খুব এখানে খুব ভালো চর্চা হয় এবং এখানকার মানুষ খুব স্বাধীন চেতা। অর্থাৎ যার যার ধর্ম সে তার জায়গা থেকে পালন করতে পারবে, কেউ কাউকে ডিস্টার্ব করেন না এবং ভীষণভাবে মানবিক। তো সেক্ষেত্রে আসলে ওইটার খুব প্রয়োজন পড়ে না। আপনি যখন শৃঙ্খলা ভঙ্গ করবেন, কোথাও যখন শৃঙ্খলা ভঙ্গ হবে, সেখানে দরকার পড়ে একটা সিকিউরিটি, সেখানে দরকার পড়ে একটা আহ, এরকম কিছু। কিন্তু উম, এমনিতে তো এমনিতে আমরা সব মিলিয়েই আহ, আমরা ভালোভাবে পুজো আচ্ছা কাটিয়েছি, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা হয়নি। আচ্ছা, খুবই ভালো লাগছে আসলে। মানে বিভিন্ন নতুন নতুন কথা শুনতে শুনতে বেশি ভালো লাগছে। তো এখন আমি একটু বলবো যে কোনো বাঙালি যখন প্রথম যায় প্যারিসে, মনে করেন গেল, সে হয়তো কোনো বিপদে পড়লো বা কোনো ধরনের সে তার শেল্টার দরকার। তো এরকম কেউ যদি যায় বা তার সে তাৎক্ষণিকভাবে বিপদে পড়ে, তো এরকম কি আপনাদের সংগঠন কি এই সাপোর্টটা দেয় নাকি হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো অবশ্যই আছে? অবশ্যই। এখানে শুধু সংগঠনের বিষয় না, এখানে আমি একটু বলে রাখি, এখানে আচ্ছা হচ্ছে উম বিশেষ করে এই যে বললাম যে এখানে কমিউনিটি সমৃদ্ধ হয়েছে, কমিউনিটি বড় হয়েছে এবং কমিউনিটি বিভিন্ন বিভিন্ন কাজে বিশেষ করে বাঙালিদের সহযোগিতার জন্য বিভিন্ন কাজ, বিভিন্ন বিষয় হুম, নিয়ে হুম। আম, আম, তারা বিভিন্নভাবে কাজের অফিস নিয়ে আছে। তো আম, বিভিন্ন প্রয়োজনে সেখানে বাঙালিদের সহযোগিতার জন্য বিশেষ করে কিছু কিছু আম, বাঙালিরা কিছু কিছু অফিসিয়াল কাজ করছেন, যেগুলা হচ্ছে যেখানে বাঙালিদের প্রথম দিকে যে সমস্যাটা হতো, এখন নতুন যারা আসছেন তাদের সমস্যা হয় না। হয় না বলতেই না বললেই চলে। অর্থাৎ তারা প্রথম দিকে যারা যে সমস্যাগুলো ফেস করেছেন, আম, সেই সমস্যাগুলো আর এখন হচ্ছে না। যেমন অফিসিয়ালি কোনো কাজ, কোনো কিছু করবার জন্য, সেই জন্য কিন্তু সেবা পাবার জন্য বাঙালিদের উদ্যোগেই কিন্তু আম, কিছু 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 প্রতিষ্ঠান আছে যারা কাজ করে যাচ্ছে। এক আর দুই হচ্ছে এখানে আহ, এখানে মোটামুটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে লোক এসেছেন, লোকজন থাকেন, এসছেন বিভিন্ন জেলা থেকে। তো তারা বিশেষ করে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন জেলা থেকেই তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। যেমন সিলেট থেকে সিলেট অ্যাসোসিয়েশন আছে, ঢাকা থেকে ঢাকা অ্যাসোসিয়েশন আছে, গাজীপুর আচ্ছা থেকে গাজীপুর অ্যাসোসিয়েশন আছে, ময়মনসিংহ অ্যাসোসিয়েশন আছে, নোয়াখালী আছে, এরকম চট্টগ্রাম, সবকিছু মিলিয়ে বিভিন্ন জেলা বিভাগ থেকে অ্যাসোসিয়েশনের ব্যবস্থা করে রাখা হয়েছে। কমিউনিটি সেইভাবেই সমৃদ্ধ হচ্ছে ধীরে ধীরে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যার যার জেলা থেকে যেসব মানুষগুলো আসছেন, অ্যাসোসিয়েশন গুলাই তাদের নিজেদের উদ্যোগে তাদেরকে সহযোগিতা করছেন। সেক্ষেত্রে সমস্যা হবার কথা না। আর দ্বিতীয় আরেকটি কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেই আসুক না কেন সেই আমাদের আপনজন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুক, সেই বাংলাদেশি সেই আমাদের আপনজন। এখানে প্রত্যেক বাঙালি হচ্ছেন খুবই সহযোগী মনোভাবপূর্ণ এবং সকলেই সকলকে সহযোগিতা করেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ভীষণ ভালো লাগছে শুনতে। তো এতক্ষণ তো আমরা প্যারিসের কথা শুনলাম, আপনার কথা শুনলাম। এবার একটু বলবো, যেহেতু আপনার জন্ম বাংলাদেশের সিলেটে, তো এরকম কোনো ছোটবেলার কোনো ঘটনা আছে সিলেটে বা আপনার ছোটবেলায় যে সেই কথাগুলো এখনো মনে পড়ে বা আপনি খুব মিস করেন সেই জায়গাটা? উম হ্যাঁ, এরকম এরকম তো অনেক ঘটনা আছে। আসলে আমি ঘটনা সবকিছু জীবনের সবকিছুই স্মৃতিময় এখন মনে হচ্ছে, এই কারণে যে যেহেতু
প্রবাসে থাকি। আর আমার মনে হয় বোধ করি প্রবাসী না থাকলে ওই স্বদেশ প্রেম এতটা মনে হয় জাগ্রত হয় না, হলেও হয়তো বা আমরা অতটা বুঝি না কতটা দেশের প্রতি প্রেম থাকে, কতটা দেশের প্রতি ভালোবাসা থাকে। এখন যেটা মনে হয় যে আমি শুধুমাত্র আত্মীয় স্বজন পরিজন তাদের কথা মনে হয় না শুধু, ওই আমার বাড়ির রাস্তাঘাট, ওই আমার বাড়ির ধারে পুকুর ঘাট, মানে সবকিছু সবকিছুর জন্য ভীষণ মন কাঁদে। মানে একটা গাছের জন্যও মন কাঁদে, মনে হয় যে এই গাছটা অনেকদিন দেখিনি, ছোটবেলা থেকে যে গাছটা দেখে বড় হয়েছি, ধুলো বালি সবকিছু, মানে সবকিছু ভীষণ ভাবে মিস করি। এক আর দুই হচ্ছে আহ, উম, স্মৃতিময় দিনগুলো হচ্ছে আসলে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। ছাত্র জীবনে কিছু বমির সময় থাকে, সেগুলাই হচ্ছে ভীষণ ভাবে মিস করি এখন পর্যন্ত, সারা জীবন হয়তো বা পড়বো আমৃত্যু। তো আমার স্কুল জীবনে আমার হচ্ছে পড়াশোনার আমার একটা ভালো ইতিহাস আছে, সেটা হচ্ছে যে আমি কখনো কোনো পরীক্ষাতে সেকেন্ড হইনি, আচ্ছা। আমি সবকিছুতেই ফার্স্ট হয়েছি। এবং এ পর্যন্ত আমি যতটুকু আমার মা বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছেন, ভালো রেজাল্ট ছিল সবকিছুতে। তো আমার প্রত্যেক পরীক্ষার পর পরেই আমাকে মানে পারিবারিক ভাবে বা টিচারদের পক্ষ থেকে যে পুরস্কৃত করা হতো, সেটি আমার জন্য ভীষণ মেমোরেবল। এখন পর্যন্ত সেটি আমাকে ভীষণ ভাবে আনন্দ দেয়, ভীষণ ভাবে কাঁদায়, ভীষণ ভাবে হাসায়। আমি মানে সেটি আমার কাছে সবচাইতে বেশি মূল্যবান স্মৃতি এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ স্মৃতি বলে আমি মনে করি এটি। খুব ভালো লাগলো। আপনার সঙ্গে, সঙ্গে আমরাও খুব স্মৃতিকাতর হয়ে গেলাম আসলেই। তো প্রত্যেকটা মানুষেরই মনে হয় এরকম হয়ে যায় আসলে। আপনি হয়তো দেশের গণ্ডি পেরিয়ে বাইরে আছেন, আমরা হয়তো দেশের মধ্যেই আছি কিন্তু সেই জন্মস্থান ছেড়েই আছি। তো যাই হোক, আমরা সাউন্ডটা কি খুব আপনাদের পাচ্ছি, আমি একটু ইয়ারফোনটা লাগাবো। হ্যাঁ, আচ্ছা। সরি। হ্যাঁ বলেন। আমরা কি একটা কবিতা শুনতে পারবো আপনার? কবিতার হ্যালো? বইটা তো আনতে হবে, হ্যাঁ। কবিতার বইটা আমার লাগবে, আমি কবিতার বইটা উঠে গিয়ে আনতে হবে। আচ্ছা। হুম হুম। শুনতে আপনি পাচ্ছেন ততক্ষণ পারলে, ক্লিয়ারলি? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমি বললাম যে শুনতে পাচ্ছি। কবিতা কি শুনতে পারবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি বইটা তাহলে আনতে শুরু হবে, করে আমাকে দেন। আগে বলে আমি বইটা রাখতে পারতাম সামনে। আচ্ছা, আমি আমি আচ্ছা। কবিতার বইটা একটু আনছি, সেকেন্ড। হ্যাঁ দিদি, এটা হচ্ছে আমার বই, এটা আমার আচ্ছা, প্রথম বই, প্রথম কাব্যগ্রন্থ স্বপ্ন নক্ষত্র, দেখাতে চাই। আচ্ছা, আচ্ছা, আমি আমার প্রথম কাব্যগ্রন্থ থেকে ছোট্ট করে দেখে একটি কবিতা পড়ছি। এটা 2012 সালে বের হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আমার আমার মাকে নিয়ে লেখা, ঠিক মা না, আহ, মা এবং দেশকে নিয়ে লেখা একটি ছোট্ট একটি কবিতা আছে, সেটা পড়তে চাই। আচ্ছা, প্রিয় মা, প্রিয় দেশ, তোমার রাত্রির আধার উষ্ণতায় জেগে থাকবো দীপ্ত প্রভায়, প্রজ্বলিত এক আলোক বিন্দু হয়ে, ঋতুবতী মেঘের সাথী হয়ে, মহাকালের বৃষ্টি সুঘ্রাণে ভিজিয়ে দেব তোমার শরীর। তোমার চন্দনের উত্তাল বুকে দীর্ঘ শ্বাস ছেড়ে সুখ নিদ্রা যাব। জেগে উঠবো তোমার দিগন্ত জুড়া সবুজ চরণে চুম্বন দিয়ে। আবার যদি তোমার স্বর্গরাজ্যে আসে কোনো টাইফুন, তুফান, আমরা আফ্রোদিতি ও কিউপিড হয়ে রাতের আকাশে নক্ষত্র হব। ধন্যবাদ। সুন্দর। ভীষণ সুন্দর, ভালো লাগলো। আর এই সঙ্গে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। আমরা একদম শেষে চলে এসেছি। আর আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদেরকে আপনি এত ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। তা আপনাকে পেয়েছি আমরা, এর জন্য আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সবসময়।
হ্যাঁ, ধন্যবাদ দিদি আপনাকে, ধন্যবাদ ড্রিমি টিভিকে, এবং ড্রিমি টিভির এই আয়োজনের আহ, আহ, সমৃদ্ধি কামনা করছি। আগামীতে নিশ্চয়ই আরো উত্তরোত্তর ভালো কিছু তাদের তাদের কাছ থেকে আমরা পাবো। এবং যারা এই লাইভের আয়োজন করেছেন এবং এই লাইভের সাথে এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছেন এখন পর্যন্ত আমাদের সাথে যারা দেখছেন, সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থাকবেন আপনিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আমাদের অতিথিকে উৎসাহিত করেছেন, এজন্য আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।